আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। বিএনপির প্রতিনিধি দলকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বলেছে সাম্প্রতিক ঘটনার দায় এড়াতে পারে না সরকার। এছাড়া অপারেশন ডেভিল হান্টে অহেতুক হয়রানি না করার আহ্বানও জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার বাসভবন যমুনায় আসে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সেখানে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ৭:৩০ পর্যন্ত চলে এ বৈঠক। পরে বিএনপি মহাসচিব জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন। এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বিএনপি মহাসচিব আরও জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে তাদের জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোডম্যাপও দেওয়া হবে শিগগির। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। ডেভিল হান্ট অভিযানে কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানি না হয়, বৈঠকে সে আহ্বানও জানিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার বলে মনে করে বিএনপি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ৪ পৃষ্ঠার এক চিঠিতে একথা জানিয়েছে দলটি। ওই চিঠিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা এই তৎপরতা চালিয়েই যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি। এতে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জনগণ নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলেও মনে করে বিএনপি। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শনিবার। এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হবে না। সোমবার সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে আলোচনা হয় আগামী নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে চায় সরকার। সে লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। ১৫ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই ৬টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। প্রেস সচিব আরও জানান, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও আশ্বাস দেন তিনি। যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। কোনো ধরনের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না।
সারা দেশে সহিংসতা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগবিতণ্ডা হট্টগোলের জেরে বইমেলায় সব্যসাচী নামে একটি স্টল বন্ধ করে দেয় পুলিশ। তবে বাংলা একাডেমি জানিয়েছে দুই পক্ষের মধ্যে সমঝোতায় বিষয়টি মিটমাট করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে এ ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বইমেলার একটি স্টলে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রোববার একাধিক পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সন্ধ্যায় সব্যসাচী নামের ওই স্টলের সামনে জড়ো হন কয়েকজন। সেখানে তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে বলেন তারা। তবে স্টলের কর্মী তা প্রত্যাখ্যান করলে শুরু হয় বাদানুবাদ। এ সময় জড়ো হওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। স্টলের কর্মী পাল্টা স্লোগান দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় আশেপাশে ভিড় করেন উৎসুকরা। পরে পুলিশ গিয়ে স্টলের কর্মীকে সরিয়ে নেয়। পরিস্থিতি শান্ত করতে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। বাংলা একাডেমি জানায় দুই পক্ষের মধ্যে সমঝোতা করেছে পুলিশ। পুলিশ এসে ওটা টেক ওভার করেছে, তারপরে ওনাকে পুলিশ নিয়ে গেছে। নেওয়ার পরে ওই পুলিশ কন্ট্রোল রুমে যারা প্রোটেস্টার ওনারা বসে সেখানে পরবর্তীতে একটা সলিউশন তারা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা জেনেছি এবং এই বিষয়ে আমরা অলরেডি বাংলা একাডেমির সাথে কথা বলেছি এবং বাংলা একাডেমির সাথে আমরা বলেছি যে এই বিষয়টা খুব দ্রুত আমাদেরকে জানাতে, কি ঘটনাটা কি হয়েছে, বিকজ ঘটনাটা বেশিক্ষণ আগে ঘটেনি, ফলে ফুল যে বিষয়টা আমরা এখনও জানি নাই, বাট আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়ে। বইমেলা খুবই একটা পবিত্র জায়গা এবং আমরা সেটার পবিত্রতা রাখতে চাই। এই ঘটনাকে মবের সঙ্গেও তুলনা করেছেন অনেক পাঠক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৌহিদি জনতার নামে আহাম্মকি বা উগ্রতা শান্তি বিনষ্টের কারণ বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানান মাহফুজ আলম। অভ্যুত্থানের পক্ষে থাকলেও সব বন্ধের আহ্বান জানান মাহফুজ। বলেন, এরপর কেউ মব করলে তাদের ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে। এখন কেউ মব চালালে বন্ধের অনুরোধ করা হবে না, আইনের মাধ্যমে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কথিত আন্দোলন বা মব এখন থেকে শক্ত হাতে প্রতিরোধ করবে সরকার। রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে কেন্দ্র। সোমবার সন্ধ্যায় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিবের স্বাক্ষরিত নোটিশে এই স্থগিতাদেশ জানানো হয়। নোটিশে বলা হয়েছে, 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 284 সদস্যের জেলা কমিটি গঠনের পর নেতাকর্মীদের মাঝে বিভক্তি তৈরি হয়। এর জেরে সোমবার পদবঞ্চিতরা বিক্ষোভ করেন। এতে যমুনা সেতু ও মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 2 দফায় এ কর্মসূচি পালন করা হয়। এসব ঘটনায় শৃঙ্খলা রক্ষায় জেলা কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। 24 ঘন্টায় সারা দেশে 1521 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে 343 জনকে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে 1178 জনকে। দ্বিতীয় দিনে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের 5 থানা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম সহ গ্রেপ্তার হয়েছে 21 জন, বাকিরা বিভিন্ন মামলার আসামি। এ নিয়ে 2 দিনে গাজীপুরে গ্রেপ্তার হয়েছে 180 জন। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। খাগড়াছড়িতে গ্রেপ্তার হয়েছে 4 আওয়ামী লীগ নেতাসহ 12 জন। এর মধ্যে দীঘিনালায় 6 জন, গুইমারায় 4 এবং সদর ও মহালছড়িতে রয়েছে 2 জন। রাজশাহী সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নয়ন শেখ সহ গ্রেপ্তার হয়েছে 4 জন। সবার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সিলেটে ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ নানা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া যৌথ অভিযানে হবিগঞ্জে 2, নোয়াখালীতে 4 এবং বাগেরহাটে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও সাবেক এমপি আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানীর আলাদা এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। তিনি একাধিক মামলার আসামি। এদিকে সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষার সার্বিক মনোন্নয়নের লক্ষ্যে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এই সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার 8টি বিষয়ে শতাধিক সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে শ্রেণীকক্ষে 1 জন শিক্ষকের বিপরীতে 30 জনের বেশি শিক্ষার্থী হবে না, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত, শিক্ষক হিসেবে কর্মজীবন সূচনার পর সিনিয়র শিক্ষকে পদোন্নতি পাবে, অভিযোগ জানানোর জন্য হটলাইন চালু, নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা, সুযোগ বঞ্চিত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ। প্রাথমিক শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবচেয়ে কম আলোচিত হয়। সুতরাং আমরা চাবো যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাক, এবং সেটা আমার জন্য আসার কথা যে উনি আমাদের যে দায়িত্বগুলো পড়বে সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উনি একটা ইতিবাচক ভূমিকা পালন করবেন। বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া শিশুদের কার্যসূচির জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নেতৃত্বে প্রতিষ্ঠিত দক্ষ এনজিওদের সহযোগিতার মাধ্যমে কার্যকর মডেল তৈরি করতে হবে। গত কিছুদিন রাজধানী ঢাকায় শীতের তীব্রতা তেমন অনুভূত হয়নি। শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনভর তাপমাত্রা ছিল বেশি। তবে মাঘের শেষ দিকে এসে ঢাকায় ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা, সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, আর তাতেই অনুভূত হচ্ছে শীত। সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। এদিকে সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.8 ডিগ্রি সেলসিয়াস। জামায়াতে ইসলামী দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না, এজন্য সমালোচনা নেয়ার মানসিকতা ও উদারতা থাকতে হবে। এ সময় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সরল লেখা প্রকাশনা সংস্থার অনুষ্ঠানে প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদের লেখা হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার এবং রেজেপ তাইয়েব এরদোয়ান জীবন ও কর্ম নামের 2টি বই প্রকাশিত হয়। ইনসাফের শাসন চাই, আমরা এই দেশের আয় উন্নতি চাই। চোখ বন্ধ করে এটা হবে না, আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে। এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওইটাও শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবীদেরকে ডিপোর্ট করে শিখিয়েছিলেন। হুট করেই বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা যাবে ব্যাপারটা এমন নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে লিগ্যাল এইড সংস্থা ব্লাস্ট আয়োজিত নাগরিক সংলাপে একথা বলেন তিনি। দূষণ রোধে সরকারের চেষ্টার কথা উল্লেখ করে রিজওয়ানা বলেন, পরিবেশ মন্ত্রণালয় একা সবকিছুর দায়িত্বে নেই, এখানে অনেক কর্তৃপক্ষ আছে। বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অসম্ভবকে সম্ভব করার মতো কাজ, রিসোর্স পাওয়ার সাপেক্ষে এ কাজ করা হবে, নদী সংস্কারেও সময় লাগবে।
মোটামুটি একটা পরিষ্কার দেশের দিকে আমরা এগিয়ে যাব, কিন্তু আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে হঠাৎ করে একটা চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশ হঠাৎ সুন্দর হয়ে যাবে, এটা হয় না। ওই সময়টা নদী পরিষ্কারও দিতে হবে, সমাজ পরিষ্কারও দিতে হবে, নদী পরিষ্কার দিতে হবে এবং প্রসেসটা কন্টিনিউ করতে হবে, এটা একটা বড় বিষয়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন। গত বছরের 4 মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপরই গণমাধ্যমে আসতে থাকে তার দুর্নীতির তথ্যচিত্র। সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজ মিলে গোপালগঞ্জ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মতের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগও আসে তার বিরুদ্ধে। এরই মধ্যে 2022 সালে বেনজিরকে শুদ্ধাচার পুরস্কার দেয় পদচ্যুত আওয়ামী লীগ সরকার। আমাদেরকেই প্রহরীর মতো, সদাচারপ্রত প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আলাদা 4টি মামলা করে। 15 ডিসেম্বর দায়ের করা মামলায় বেনজির ও তার পরিবারের 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের কথা জানায় সংস্থাটি। বেনজিরের স্ত্রী জিশান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপনের কথা জানায় দুদক। মেয়ে ফারিন রিশতার 8 কোটি 75 লাখ এবং তাহসিন রাইসার 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনে সংস্থাটি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালের ডিসেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়া থেকে এক পোশাক শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে জামগড়া কাঠতলা মহল্লার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জামগড়া কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকে ওই দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গতরাতে স্বামী মোহাম্মদ শাওন প্রথমে ঘরে ফেরেন। কিছুক্ষণ পরে স্ত্রী হাফিজা ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখে। ধাক্কাধাক্কিতেও না খুললে লক ভেঙে ভেতরে ঢোকেন স্ত্রী হাফিজা। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ, তবে কী কারণে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালি ও আশপাশের পাইকারি ফুলের বাজার। উৎসবের আগে বাগান থেকে ফুল সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত চাষিরা। এবার 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা জেলার কৃষি বিভাগের। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার মাঠ জুড়ে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল। উৎসবের বাজার মাথায় রেখে গোলাপে ক্যাপ পরানো সহ ফুলের নানা পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এবার শীত কম পড়ায় ফুলের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলছেন চাষিরা। এরপরও বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে লাভের আশা করছেন তারা। এর মধ্যে জমে উঠেছে ফুলের বাজার। 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা আমি বেচা করবো। 14 ফেব্রুয়ারিতে আসতে আরো 25-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল। এদিকে মাসের শুরু থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। দিগন্তজোড়া ফুলের মাঠের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুলও কিনছেন অনেকে। এছাড়া ফুল চাষিদের আয়োজনে দর্শনার্থীদের জন্য চলছে মাসব্যাপী মেলা। বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। এবছর পর্যটন যা আসছে বাড়িতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফুল বেচেও শান্তি পাচ্ছি। এই মৌসুমে উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আসন্ন 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও
দুটো প্রোগ্রাম আছে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। ফুলের ব্যবসার সঙ্গে নানাভাবে জড়িত যশোরের লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 চিকিৎসক ও 3 নার্স নিয়োগ পেলেও অস্তিত্বই নেই হাসপাতালের। মাগুরার বেরইল পলিতা ইউনিয়নে 20 শয্যার হাসপাতালের জন্য 2013 সালে নিয়োগ হয় এই লোকবল। তবে অনুমোদনের 2 দশকে হাসপাতালের জমিও অধিগ্রহণ হয়নি। এদিকে জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরের প্রত্যন্ত ইউনিয়নে হাসপাতাল না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় 2 যুগ আগে মাগুরার বেরইল পলিতা ইউনিয়নের 20 শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন আসে, তবে এত বছরেও হয়নি হাসপাতাল। স্থানীয়রা বলছেন, আশেপাশে উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় তাদের ছুটতে হয় 30 কিলোমিটার দূরের মাগুরা সদর হাসপাতালে। যশোর বা নড়াইলেও যান অনেকে। অসুস্থ হয়ে গেলে আমাদের খুবই বিপদ। সমস্যা হলে ফরিদপুর নিতে হয়, আর নাই যশোর নিতে হয়। সেজার করতে যেতে হয় মাগুরা, এটা বাচ্চা কাচ্চার অনেক রকমের অসুবিধা হয় মায়েদের। একটা কথা শুনছিলাম যে একটা হাসপাতাল হবে, উপর থেকে লোক আসে, এখানে ওখানে যায়, জায়গা দেখে, আসে যায় চলে যায়, এইটুকু আমরা জানি। অবকাঠামোগত কোনো হসপিটাল দেখি নাই, তবে শুনে আসছি এই হসপিটালের পক্ষ থেকে ডাক্তার নার্সরা বেতন উঠায় খায়। হাসপাতালের জন্য এখন পর্যন্ত জমি অধিগ্রহণ না হলেও 2013 সালে হাসপাতালের জন্য 2 জন চিকিৎসক ও 3 জন নার্স নিয়োগ দেওয়া হয়। তারা সংযুক্তিতে অন্য স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন। হাসপাতাল স্থাপনের বিষয়ে বারবার জানিয়েও সুফল মেলেনি বললেন সিভিল সার্জন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু আমাদের যে ডাক্তার বা নার্স আছে তারা বিভিন্ন জায়গায় সংযুক্তি থেকে চাকরি করে এবং এলাকাবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা ইতিমধ্যে আবারও পত্র লিখেছি। অনুমোদনের 2 যুগেও হাসপাতাল না হওয়ায় চিকিৎসা নিয়ে ভোগান্তিতে ইউনিয়নের প্রায় 30,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান সামনে রেখে চট্টগ্রামে পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে। এর প্রভাবে গেল 2 মাসে ছোলার দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে ছোলার দাম কমায় ও নতুন আমদানিকারক আসার প্রভাব পড়েছে। কিছুদিন পর শুরু হবে রমজান মাস। রোজায় ইফতারের বড় অনুষঙ্গ ছোলা। গেল রমজানে ছোলার দাম ছিল বেশ চড়া, তবে এবার দাম অনেক কম। খাতুনগঞ্জে গেল 2 মাসে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলার কেজি 90 টাকা। ছোট এবং মাঝারি ধরনের আমদানিকারকরা সমান সুযোগ ব্যাংক থেকে পাচ্ছেন, সেই কারণে হাত বেড়েছে, প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, সেই জন্য বাজারও দাম কমা শুরু করেছে। মানভেদে ছোলার বাজার এই মুহূর্তে আছে 90 থেকে 100 টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এতদিন যে ছোলা $880 আমদানি হতো, এখন তা নেমে এসেছে $700। তাদের অভিযোগ, গেল কয়েক বছর অসাধু আমদানিকারকদের হাতে জিম্মি ছিল সবাই। এছাড়া ছোলার মৌসুমে রোজা হওয়ায় খরচ কমেছে। ওনাদের সাথে আমাদের সিজন অনেক সময় মিলে না আর কি, কারণ প্রতি বছর রমজান আস্তে আস্তে যে দিনের একটা 15-20 দিন এদিক সেদিক হয়ে যায়, এটা হয়ে একটা সময় এটা বড় একটা গ্যাপ হয়ে যায়। তো এবার এই সিজন ওনাদের সাথে আমাদের মিলবে এবং যার কারণে আপনার চনাটনার মাল অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি ভালো হবে। গেল বছর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছোলা এসেছিল 1.5 লাখ টন, আর গেল 7 মাসে আমদানি 1,40,000 টন। ইতিমধ্যে প্রায় 1,40,000-এর উপরে ছোলা আমদানি হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে কিন্তু এখনো আরও 5 মাস বাকি আছে। সুতরাং আমার মনে হয় যে এবারও ছোলার আমদানির পরিমাণ কিন্তু গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ হবে। ছোলা ছাড়াও এবার পর্যাপ্ত ডাল জাতীয় পণ্য আমদানি হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই পরিস্থিতি রোজা পর্যন্ত অব্যাহত রাখতে বাজারে কোনো ধরনের মনিটরিং আছে কিনা? বাজারে আসলে সেই দৃষ্টিতে আসলে এখন পর্যন্ত মনিটরিংয়ের চিত্র আমরা দেখতে পাইনি। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যারা আছেন তারা বলছেন তারা রমজানের আগে থেকেই আসলে শুরু করবেন মনিটরিং। বিশেষ করে এখন তারা ভোজ্য তেলের উপর একটু নজর দিতে চান, যেহেতু ভোজ্য তেলের নিয়ে একটু সংকট দেখা দিয়েছে, সেটি আসলে দেখছেন। তবে বাজারে যে ছোলার চাহিদা বা ছোলার যে যোগান, সেটি রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ বলছেন ব্যবসায়ী এবং আমদানিকারকরা, এবং পাশাপাশি আমদানির সাথে যারা জড়িত বন্দরের তারাও বলছেন এবার গত বছরের চেয়ে ছোলার আমদানি বেশ ভালো এবং
তারা বলছেন যে কয়েক মাস আগে থেকে যেসব দেশ থেকে আসলে ছোলা আমদানি করা হয়, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশ থেকে, সেইখান থেকে আসলে ভালো পরিমাণ এলসি খোলা হয়েছে। ফলে ছোলার যে চাহিদা বা ছোলার যে সংকটের যে সংখ্যা আগে থেকে করা হচ্ছিল সেটি আসলে একেবারে নেই বললে চলে এবারে। তবে আমরা দেখি আসলে রমজানের আগে চিত্র যেমন থাকে রমজানের শুরুর দিকে সেই চিত্র কিছুটা পাল্টে যায়। ব্যবসায়ীরা একটি মানুষের মধ্যে একটি চাহিদার ঝোঁক তৈরি হয় এবং তারা তাড়াহুড়ো করেন। ফলে আরেকটি বিষয় যেটি আসলে যারা আসলে নিম্ন শ্রেণীর মানুষ বা শ্রমজীবী মানুষ তাদেরকে আসলে অনেকে আসলে রমজানের পণ্য দিয়ে থাকেন। সেক্ষেত্রে বিত্তবানরা বেশি পরিমাণে ছোলা ক্রয় করে থাকেন, সেটিকে একটি সুবিধা নিতে চান ব্যবসায়ীরা। ফলে সেই সময়ে আসলে রমজানের শুরুর দিকে দামটি কেমন থাকে সেটি আসলে এখন বড় প্রশ্ন। তবে যারা আসলে বাজার মনিটরিংয়ের সাথে যুক্ত জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা বলছেন তারা রমজানের বাজার কোনোভাবেই কোনো সিন্ডিকেট বা কোনোভাবে কোনো ধরনের কারসাজি করতে দিবেন না। এবং গতবারের চেয়েও তারা এবারে বলছেন সরকারি দিক থেকে একটি নির্দেশনা আছে বাজার স্থিতিশীল রাখা, সেক্ষেত্রে তারা আরও তদারকি বাড়াবেন এবং রমজানের আগে সেটি দৃশ্যমান হবে বলে তারা বলছেন। তবে এখন পর্যন্ত রমজান উপলক্ষে বা রমজানকে আগে করে যে ছোলার বাজার আমরা খুচরা বাজারগুলোতে দেখি সেটি এখনো 90 থেকে 95 টাকার মধ্যে রয়েছে ভালো মানের ছোলা। ফলে এখন পর্যন্ত কোনো ধরনের সংকট বা দাম বাড়ার চিত্র আমরা দেখতে পাইনি। চট্টগ্রাম থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। কৃষি জমি রক্ষায় মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। 21টি ইউনিয়নে মাটি বেচাকেনা বন্ধে চলছে মাইকিং। জনসচেতনতা কার্যক্রমে আইন অমান্যকারীদের জেল জরিমানা ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ধাপে ধাপে সব উপজেলায় শুরু হবে এই কার্যক্রম। রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল, এই মাঠে একসময় বছরে 200 টন ধান উৎপাদন হতো, অথচ দালালের খপ্পরে পড়ে কয়েক বছর ধরে মাটি কাটার কারণে এখন কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না চাষিরা। একই চিত্র বাকি 5টি উপজেলায়। কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়, ফলে 10 বছরে 20,000 হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। মাটি বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো রকমের লাভবান হতে না পারে, এই জন্য প্রশাসন বর্তমানে এই কৃষি জমির মাটি কাটা বন্ধের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছে তা আমরা সাধারণ কৃষক এবং জনগণ অত্যন্ত সাধুবাদ জানাই। জমির খাস যে উর্বর মাটিগুলো এগুলা নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো একদম কৃষি জমি হারিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে জমির উপরিভাগে 4 থেকে 6 ইঞ্চি গভীরের মাটিতে মূল পুষ্টিগুণ থাকে। এই স্তর কেটে নেয়ায় জমির উর্বরতা কমছে, সার প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। উর্বর মাটি ব্যবহার করার কারণে দিন দিনে এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদনও কমে যাচ্ছে এবং এখানে জনগণের চাহিদা অনুযায়ী যে পরিমাণ খাদ্যশস্য দরকার কৃষকরা সেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারতেছে না। কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে তাই সচেতনতা কার্যক্রম শুরু করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তারা। টপ সয়েলটা বিক্রি করে দিচ্ছে, এটার বিরুদ্ধে স্যার ব্যবস্থা নিচ্ছেন যার যাতে কৃষকদের উপকার হয়, সেই হিসাবে স্যার এটা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে ব্যাপক হারে টপ সয়েল কাটা হচ্ছে। আপনারা জানেন যে টপ সয়েল হচ্ছে অর্গানিক সয়েল, যে সয়েল রিফর্ম হতে প্রায় 100 বছর সময় লাগে। তো মাটির প্রয়োজনীয়তা এবং কৃষিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। জেলায় 150টি ইটভাটায় প্রতি বছর 60 থেকে 80 লাখ ইট পোড়ানো হয়। এসব ইট প্রস্তুত করতে দরকার হয় 120 কোটি ঘনফুট মাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের স্বপ্নপুরীতে অবৈধ মিনি চিড়িয়াখানায় অভিযান চালাচ্ছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। 17টি সাম্বার হরিণ, 4টি রাজধনেশ, 4টি এশিয়ান ব্ল্যাক বিয়ার, সজারু, মদনটাক, উল্লুক, বেবুন, মায়া হরিণ সহ 74টি বন্যপ্রাণী আজ উদ্ধার করা হবে। মিনি চিড়িয়াখানা নামে 1 যুগেরও বেশি সময় ধরে এসব প্রাণী আটকে রাখা হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণ ও চিড়িয়াখানা আইন অনুযায়ী অবৈধ। এটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী প্রভাব খাটিয়ে মিনি চিড়িয়াখানার লাইসেন্স নেন। গত 26 জানুয়ারি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই মিনি চিড়িয়াখানা বন্ধ করে দেয়। আজ দ্বিতীয় দফায় প্রাণীগুলো উদ্ধার করা হচ্ছে। সাম্বার হরিণ, ভাল্লুক, ধনেশসহ বেশ কিছু প্রাণী কক্সবাজার দুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। বাকি প্রাণীদের গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হবে। বস্তা তুলি
আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।